একটা পত্রিকায় আজকে সকালে এখানে এসেই শুনলাম যে টেলিভিশন চ্যানেলে মাত্র 7 জন রিপোর্টার আছে। 7 জন রিপোর্টার একটা 24 ঘন্টার টেলিভিশন চ্যানেল, নিউজ চ্যানেল কিভাবে চালাবেন? 24 ঘন্টা সময় ভরবেন কি দিয়ে? অবিশ্বাস্য। সংবাদপত্র বের করার ক্ষেত্রে সংবাদপত্রের নীতিমালায়, সরকারের নীতিমালায় আছে যে একটি 8 পাতার পত্রিকা বের করতে হলে সেই পত্রিকার জন্য সম্পাদকের যোগ্যতা হচ্ছে ন্যূনতম 5 বছরের সাংবাদিকতা এবং তার অন্তত 13 জন সাংবাদিক থাকতে হবে সেই প্রতিষ্ঠানে। তারপরে অফিসের মধ্যে আরো কি কি থাকতে হবে সেই সমস্ত শর্তগুলো আছে। টেলিভিশনের ক্ষেত্রে এরকম কিছু নেই, সেরকম কিছু দেখার প্রয়োজন নেই। আপনি 7 জন সাংবাদিক দিয়ে একটা টেলিভিশন চ্যানেলে অনুমোদন দিয়ে দিলেন যেটা এই চ্যানেল নিউজ এবং অনুষ্ঠান করবে, তো সেই অনুষ্ঠান তো সেরকমই হবে। যা সরকারের তরফ থেকে চাওয়া হবে, সরকারের সাহায্যের উপরে যদি আপনি নির্ভরশীল হয়ে থাকেন তাহলে সেভাবেই হবে। আমাদের এই দিকগুলো বিবেচনায় নিতে হবে। সম্প্রচার সাংবাদিকদের জন্য আলাদা বেতন কাঠামো সেটা নেই। সংবাদপত্রের জন্য একটা ওয়েজ বোর্ড ছিল। সংবাদপত্রের সাংবাদিকদের যে ইউনিয়নগুলো, তাদের সাথে কথা বলেছি, মালিকদের সাথে কথা বলেছি, বিভিন্ন আরো স্টেক হোল্ডারদের সাথে কথা বলেছি। সবাই খুবই ক্ষুব্ধ যে ওয়েজ বোর্ড আসলে কার্যকর হয় না। নবম ওয়েজ বোর্ড ছিল, সেই নবম ওয়েজ বোর্ডের বিরুদ্ধেও মামলা হয়েছে, কিন্তু এখনো এমন কাগজ আছে যে ওয়েজ বোর্ড, যে কাগজে 4th ওয়েজ বোর্ডে বেতন, মানে তার আগের আরো 5টা ওয়েজ বোর্ড তারা বাস্তবায়ন করেন। ওয়েজ বোর্ড একেবারেই ইনএফেক্টিভ হয়ে গেছে, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে এই ওয়েজ বোর্ডের সার্টিফিকেট নিয়ে তারা পত্রিকাগুলো উচ্চ রেটে, মানে উচ্চ মূল্যে বিজ্ঞাপন পাচ্ছে সরকারের কাছ থেকে, এবং সেখান থেকে তাদের যে মুনাফা হচ্ছে সেই মুনাফায় তারা চলছে। কিন্তু সাংবাদিকরা লাভবান হচ্ছেন, সাংবাদিকদের বেতন ভাতা পাচ্ছেন, সাংবাদিকদেরকে একেবারেই কঠিন অবস্থার মধ্য দিয়ে জীবনযাপন করতে হচ্ছে, দুর্বিষহ অবস্থার মধ্য দিয়ে জীবনযাপন করতে হচ্ছে। টেলিভিশনের ক্ষেত্রেও এটাই হচ্ছে। টেলিভিশন তো ওয়েজ বোর্ডের মধ্যে নেই, এবং প্রত্যেকটা হাউসই নিজস্বভাবে ইন্ডিপেন্ডেন্টলি আলাদা আলাদা কন্ট্রাক্টের ভিত্তিতে অ্যাপয়েন্টমেন্ট দেয়। এই কন্ট্রাক্ট কোথাও প্রতিপালিত হচ্ছে অথবা কোথাও হচ্ছে না, সেটা দেখারও কোনো ব্যবস্থা নেই। ফলে যেই তালিকা, যেই পরিসংখ্যান এখানে শারমিন তুলে ধরেছেন যে কয়েকটি প্রতিষ্ঠানে 5 মাস পর্যন্ত বেতন বাকি আছে। 5 মাস পর্যন্ত বেতন বাকি থাকলে সেই সাংবাদিক কিভাবে কাজ করবে? তার পরিবারকে যদি 5 মাস তিনি খাওয়াতে না পারেন, তার পরিবারকে যদি 5 মাসের সেই পরিবারের থাকার জায়গার যদি ভাড়া দেওয়া না দেয়, বাসা ভাড়ার সংস্থান না হয়, তাহলে তিনি কি সাংবাদিকতা করবেন? তো এই যে সাংবাদিকদের মধ্যে এই যে সমস্যা, এই সমস্যাগুলো মানে আমরা দেখছি, এগুলো মোকাবেলা করার উপায় কি? উপায় হচ্ছে সাংবাদিকদের ঐক্য। সাংবাদিকদের মধ্যে সেই ঐক্যটা নেই। সাংবাদিকদের সেই মধ্যে সেই ঐক্যটা ভেঙে গেছে। ভেঙে গেছে মূলত দুটো কারণে। একটা হচ্ছে রাজনৈতিক সুবিধাবাদ, আমরা দল করি বেশি, সাংবাদিকতার চাইতে আমাদের দলের প্রতি আনুগত্য বেশি, যে কারণে দলীয় ইউনিয়ন হয়, সাংবাদিকদের ইউনিয়ন। আর একটা হচ্ছে যে না, আমরা ব্যক্তিক সুবিধার জন্য অনেক ক্ষেত্রেই অনেক প্রতিষ্ঠানে প্রাতিষ্ঠানিক সুবিধা শুধুমাত্র নিজেদের জন্য নিশ্চয়তার ব্যবস্থা করি, অন্যদের জন্য করি না। আমি একটু আগেই বলেছি যেভাবে টেলিভিশন লাইসেন্স অনেক সাংবাদিক নেতার নামে হয়েছে, অনেক সাংবাদিকের নামে হয়েছে, প্রমিনেন্ট সাংবাদিকের নামে, এবং তারা তাদের সুযোগ সুবিধাটাই খালি দেখেছেন। তাদের অন্যান্য সহকর্মী যাদেরকে নিয়োগ দিচ্ছেন, অন্যান্য সাংবাদিক কর্মচারী, কৌশলী, তাদের ক্ষেত্রে সেটা অতটা গুরুত্ব পায় না। এইখানে এই দুরবস্থার থেকে যদি বেরিয়ে আসতে হয়, তাহলে দরকার একটা সাংবাদিকদের ঐক্য এবং ঐক্যবদ্ধ ইউনিয়ন। সেটা নেই। সেটা আপনারা করবেন কিনা, কিভাবে করবেন, সেগুলো আপনাদের বিষয়। কিন্তু যতক্ষণ পর্যন্ত সেরকম ইউনাইটেড ভয়েস না থাকবে, ঐক্যবদ্ধ কণ্ঠ শোনা না যাবে, ততক্ষণ পর্যন্ত এই দুরবস্থা চলতেই থাকবে। সেটা কোনো সংস্কার কমিশনের সংস্কারের সুপারিশে কাজ হবে বলে আমার মনে হয়। সুতরাং আমাদেরকে সেদিকটাও বিবেচনায় রাখতে হবে। আমাদের গণমাধ্যমের স্বাধীনতার যে প্রশ্ন আসছে, সেই স্বাধীনতার প্রশ্নে এখানে শুধুমাত্র কয়েকটা আইনের কথা বলা হয়েছে।
আমরা কমিশনের আলোচনায় দেখেছি 32টা আইন আছে যেগুলো প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সংবাদ মাধ্যমের স্বাধীনতাকে ক্ষুণ্ণ করে, বাধাগ্রস্ত করে। আমাদের এই সমস্ত আইনগুলো নিয়ে কথা বলতে হবে, এই আইনগুলোর পরিবর্তনের কথা বলতে হবে। আমি তো এক ডিজিটাল নিরাপত্তা আইনের বিরুদ্ধে 50টির বেশি বাংলা এবং ইংরেজিতে নিবন্ধ লিখেছি, তারপরেও সেটা বাতিল করানো যায়নি। শেষ পর্যন্ত বাতিল হয়েছে এই সরকার পরিবর্তনের সময় বা এই রূপান্তরের মধ্যে। এখনো বোধহয় সরকার আনুষ্ঠানিকভাবে বাতিল করে, বলেছে যে বাতিল হবে, সেই 7 দিন কিন্তু শেষ হয়নি। আইন উপদেষ্টা বলেছিলেন যে আগামী 7 দিনের মধ্যে এটা বাতিল হবে, কিন্তু সেটা এখনো সেই বাতিলের ঘোষণাটা আসেনি। কেন আসেনি? আমলাতান্ত্রিক জটিলতায় কোথাও আটকে আছে হয়তো কোনো মামলা নিষ্পত্তির প্রশ্ন, কোনো মামলার জটিলতার প্রশ্ন ইত্যাদি। সেটা যাই হোক, এই আইনগুলোর ক্ষেত্রে আমাদের বিকল্প ভাবতে হবে। যেগুলো কালাকানুন, যেগুলো সংবাদপত্রের স্বাধীনতাকে ক্ষুণ্ণ করে, যেগুলো মত প্রকাশের স্বাধীনতাকে ক্ষুণ্ণ করে, সেগুলো বাতিলের দাবি করতে হবে। এর বিপরীতে সাংবাদিকদের মত প্রকাশের অধিকারের যেমন সুরক্ষা চাইতে হবে, তেমনি সাংবাদিকদের রুটির যে সুরক্ষা, সেই সুরক্ষাও চাইতে হবে। আর জবাবদিহির প্রশ্ন যেটা এসছে, সাংবাদিকদের জবাবদিহির ব্যবস্থা, এটাও থাকা দরকার। সেখানে স্বনিয়ন্ত্রণের কথা এসছে। স্বনিয়ন্ত্রণ অবশ্যই আমাদের সেই স্বনিয়ন্ত্রণের ধারণা থেকেই কিন্তু প্রেস কাউন্সিলের যে আইনটা, সেই প্রেস কাউন্সিলের আইনে ধারণা ছিল যে সেখানে সাংবাদিকদের প্রতিনিধি থাকবেন, সম্পাদকরা থাকবেন, এবং সম্পাদকীয় নীতিমালার যদি কোথাও লঙ্ঘন হয়ে থাকে তাহলে সম্পাদকরা সেটা প্রতিকার দিতে সক্ষম বলে সেই প্রেস কাউন্সিল সেখানে প্রতিকার দিতে পারবে, এই ধারণা ছিল। কিন্তু আইনটা এমন ভাবে হয়েছে যে ওই আইনে দেখা যাচ্ছে যে এই প্রেস কাউন্সিলটা আসলে সরকারেরই একটা এক্সটেনশন। এটা কোন প্রকৃত স্বাধীনতা নেই। আপনার আইনের মধ্যেই এমন ব্যবস্থা করে রাখা হয়েছে যে ওই কাউন্সিলের যে কমিটি হয়, সেই কমিটির মধ্যে সরকারি প্রতিনিধি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সচিব পর্যায়ে বা যুগ্ম সচিব পর্যায়ে, তাদের প্রতিনিধিত্ব বেশি। আবার সরকার সমর্থিত বিভিন্ন আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান আছে, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান আছে, তাদের প্রতিনিধিরাও আছেন। সব মিলিয়ে দেখা যায় যে দলীয়করণের কারণে ওই প্রতিষ্ঠানটি আর কাজ করে। আমাদের এমন কিছু ভাবতে হবে যেটা দলীয়করণ মুক্ত থাকতে পারে। যদি দলীয়করণের মধ্যে পড়ে যায় কোনো প্রতিষ্ঠান, সেটা আপনি যে প্রতিষ্ঠানই করুন, সেই প্রতিষ্ঠান কাজ করবে না। আমাদের এমআরডিএ মুকুল ভাই বলেছেন যে অম্বুডসম্যান, হ্যাঁ একটা ভালো পদ্ধতি হতে পারে, কিন্তু সেই অম্বুডসম্যান কে নিয়োগ করবে, কিভাবে নিয়োগ করবে? সে যদি আবার দলীয় হয় তাহলে তো কোনো লাভ নেই। সে দলের পক্ষই নেবে, নিরপেক্ষভাবে কাজটা করবে। সুতরাং আমাদেরকে স্বনিয়ন্ত্রণের কথাও ভাবতে হবে। স্বনিয়ন্ত্রণের মডেল অনেক দেশেই অনেক রকম আছে। আমাদের প্রেস কাউন্সিলটা শুধুমাত্র সংবাদপত্রের জন্য, টেলিভিশনের জন্য নয়। টেলিভিশনের জন্য তো একটা স্বনিয়ন্ত্রণ প্রতিষ্ঠান দরকার। টেলিভিশনের নিয়ন্ত্রণের জন্য যে অফকমের কথা বলা হলো, যে যুক্তরাজ্যের অফকম কিংবা যুক্তরাষ্ট্রের এফসিসি এবং অফকম যে কাজটা করে, ঠিক একই মডেলের চিন্তা করে বাংলাদেশে কিন্তু এই যে যেটা আপনার বিটিআরসি, বাংলাদেশ টেলিকম রেগুলেটরি কমিশন, বিটিআরসি করা হয়েছে। কিন্তু সেই বিটিআরসি কাজ করেনি। বিটিআরসিও সরকারি প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। সব দেশেই ওই এফসিসি বলুন, অফকম বলুন, তাদের কিন্তু এক ধরনের নিয়ন্ত্রণ ক্ষমতা থাকে হলো আপনার প্রচার তরঙ্গের বিষয়, ফ্রিকোয়েন্সি, কমিউনিকেশনের যে মূল প্রযুক্তিগত বিষয়, প্রকৌশলগত বিষয়, সেই ফ্রিকোয়েন্সির উপরে সরকারের একটা নিয়ন্ত্রণ থাকে, কারণ সেটা একটা আলাদা নিরাপত্তাগত ইস্যু রয়েছে। কিন্তু সংবাদপত্র বা সংবাদ মাধ্যম হিসাবে যখন, সংবাদ প্রতিষ্ঠান হিসাবে যখন টেলিভিশন কিংবা রেডিওর প্রশ্ন আসে, তখন অফকমের যে ভূমিকা, সেই ভূমিকাটা কিন্তু ওই নিয়ন্ত্রকের ভূমিকা না। তখন তার ভূমিকাটা হচ্ছে অনেকটাই আমাদের প্রেস কাউন্সিলের যে আদর, সেই প্রেস কাউন্সিলের আদরেই কাজ করতে হয়। সেখানেও আমাদের ভাবা দরকার যে আমাদের এখানে যে প্রতিষ্ঠানটা আছে, সেই প্রতিষ্ঠানটাকে কিভাবে
সংস্কার করা যায়, পরিবর্তন করা যায়, অথবা বদলে ফেলে নতুন আর কিছু করা যায় কিনা। এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমাদের অনেক আলাপ আলোচনার প্রয়োজন আছে। আমাদের কমিশনের সামনে কাজ অনেক। একটা হচ্ছে সংবাদপত্র, একটা হচ্ছে বেসরকারি টেলিভিশন, একটা হচ্ছে বেসরকারি রেডিও। আমরা রেডিওর কথা কিন্তু আমি আলাপ করি নাই। এফএম রেডিও আছে, কমিউনিটি রেডিও আছে, এটা ভুলে গেলে চলবে না। আর একটা হচ্ছে অনলাইনের পোর্টাল। এখন সবাই অনলাইন করে, সেটা আপনি টেলিভিশন থাকলেও অনলাইন করছেন, পত্রিকা থাকলেও অনলাইন হচ্ছে। অনলাইন বলে যে অনলাইন পোর্টাল গুলো ছিল সেগুলো আছে। সুতরাং অনলাইনের যে বাস্তবতা সেটাও আর একটা ক্ষেত্র। আর রাষ্ট্রায়ত্ত বেতার, টিভি, বাংলাদেশ সংবাদ সংস্থা, এই প্রতিষ্ঠানগুলো স্বার্থ শাসনের কি হবে, অথবা সেখানে সাংবাদিকতা, স্বাধীন সাংবাদিকতা হবে কি না, এসব প্রশ্ন নিয়ে আমাদের আলোচনা করতে হবে।